আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা শিক্ষার্থীরা, আশা করি যে তোমরা সবাই ভালো আছো। আমি ফজলে এলাহি স্যার, ফজলে এলাহি টিউটোরিয়াল থেকে তোমাদেরকে হিসাব বিজ্ঞানের যে অধ্যায় লেনদেন, এই অধ্যায়ে স্বাগত জানাচ্ছি। আশা করি যে তোমরা কাগজ কলম নিয়ে সুন্দর মতো বসে যাবে। হিসাব বিজ্ঞানে একটা গুরুত্বপূর্ণ ধারণা হচ্ছে লেনদেন। তো তোমাদের বইয়ে দেখো যে পৃষ্ঠা 8-এ এই বিষয়টা দেওয়া আছে, এই অধ্যায়টা। এটা হচ্ছে অধ্যায় 2, লেনদেন। সবাই তাহলে পৃষ্ঠা 8 বের করো। এই লেনদেন সম্পর্কিত বিষয়গুলি জানার জন্য আমাদের যে গুরুত্বপূর্ণ টপিক, সেটা আমরা দেখি একটা একটা করে যে কোন কোন বিষয়গুলি আসলে তোমাদের জানতে হবে। 1 নম্বর হচ্ছে যে লেনদেনের ধারণা, অর্থাৎ লেনদেন কি, এটা আমাদেরকে জানতে হবে। লেনদেনের প্রকারভেদ, অর্থাৎ লেনদেনকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বাহ্যিক লেনদেন, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন, এটা আমরা জানবো। তারপর হচ্ছে লেনদেনের বৈশিষ্ট্য, অর্থাৎ লেনদেন কিভাবে আমরা আলাদা করবো, যেটা হচ্ছে একটা লেনদেন, কি বৈশিষ্ট্য দেখে আমরা বুঝতে পারবো যে এটা একটা লেনদেন, সেটা আমরা দেখবো। তারপর হচ্ছে লেনদেন চিহ্নিতকরণ, কিভাবে আমরা লেনদেন চিহ্নিতকরণ করতে পারবো, অর্থাৎ কোনটা ঘটনা এবং কোনটা লেনদেন, এটা আমরা আলাদা করতে পারবো। একটা হচ্ছে হিসাব সমীকরণ। আমরা জানি যে হিসাব সমীকরণ হচ্ছে হিসাব রক্ষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সূত্র, A = L + OE, অর্থাৎ অ্যাসেট = লায়াবিলিটি প্লাস হচ্ছে ওনার ইকুইটি। তো হিসাব সমীকরণ সম্পর্কে আমরা জানতে পারবো। আর হিসাব সমীকরণের উপর যে লেনদেনের প্রভাব, সেটা আমরা একটা ছকের মাধ্যমে বুঝতে পারবো যে কি ধরনের প্রভাব পড়ে, অর্থাৎ A = যে L + OE হয়, এটা আমরা একটা ছকের মাধ্যমে করে বুঝতে পারবো। আর সবশেষে ব্যবসায়ীরা যে লেনদেন করে, লেনদেনের কিছু লেনদেনের উৎস আছে, যে কোন কোন উৎস থেকে এই লেনদেনগুলি হয়, এবং এই সংক্রান্ত কিছু দলিল আদি ব্যবসায়ীদেরকে রাখতে হয়। ধরো যে ভাউচার রাখতে হয়, চালান তৈরি করতে হয়, ক্যাশ মেমো তৈরি করতে হয়, ডেবিট নোট তৈরি করতে হয়, ক্রেডিট নোট তৈরি করতে হয়। তো এই বিষয়গুলি আমরা একে একে জানতে পারবো। তাহলে আমরা সর্বপ্রথম যেটা দেখবো যে লেনদেনের ধারণা, অর্থাৎ লেনদেন বলতে আমরা কি বুঝবো। এখানে দেখো দেওয়া আছে লেনদেন কি, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কোনো ঘটনা। অর্থাৎ লেনদেন হইতে হলে সেটা অবশ্যই টাকার অঙ্কে পরিমাপযোগ্য হইতে হবে। টাকা ছাড়া বা অর্থ ছাড়া অন্য কোনোভাবে পরিমাপযোগ্য হলে সেটা কিন্তু লেনদেন হবে না। যা ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন করতে হবে। যদি ব্যবসায় আর্থিক অবস্থার কোনো পরিবর্তন না হয়, তাহলে কিন্তু আমরা এটাকে লেনদেন বলবো না। সেই সমস্ত ঘটনাকে আমরা লেনদেন বলবো। তাহলে আমরা বলতে পারি যে, আমি আবার বলছি যে লেনদেন কাকে বলে, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কোনো ঘটনা যা ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন আনে, সেই সমস্ত ঘটনাকে আমরা লেনদেন বলবো। তাহলে আমরা লেনদেনের 2টা উদাহরণ দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে মানে কোনটা লেনদেন। যেমন সুমন ট্রেডার্স 5,000 টাকার পণ্য নগদে ক্রয় করলো। ঠিক আছে, এটা আর্থিক অবস্থার পরিবর্তন করতে, দেখা এখানে টাকার অঙ্কটা দেওয়া আছে, এবং নগদে সে পণ্য ক্রয় করলো। তাহলে দেখা যাচ্ছে যে এখানে 2টা পক্ষ কিন্তু এখানে হচ্ছে, যখন সে নগদে একটা পণ্য ক্রয় করবে, তখন আমরা বলতে পারবো যে ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব হচ্ছে ক্রেডিট, অর্থাৎ তার ব্যয় বাড়ছে এবং তার সম্পদটাও কমে গেছে, অর্থাৎ এখানে 2টা পক্ষ কিন্তু সৃষ্টি হচ্ছে। কাজে আমরা এখানে আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে, এই জন্য আমরা এটাকে লেনদেন বলবো। পণ্য বিক্রয়, দেখো 20,000 টাকা দেওয়া আছে। পণ্য বিক্রয় কিছু বলা নাই যে নগদে না বাকি, যদি কিছু বলা না থাকে তাহলে আমরা বলবো যে এটা সে নগদী পণ্যটা বিক্রি করেছে। এখানে কিন্তু 2টা পক্ষ আছে, একটা হচ্ছে কি নগদান হিসাব, আর একটা হচ্ছে বিক্রয় হিসাব। আমাদের যে হিসাব সমীকরণটা দেখো, A = কি L + OE, মানে অ্যাসেট = লায়াবিলিটি প্লাস হচ্ছে কি ওনার ইকুইটি। দেখো এই লেনদেনটার ফলে কি হচ্ছে, পণ্য বিক্রয় করছে একজন দোকানদার বা একজন ব্যবসায়ী, যখন পণ্য বিক্রি করে তখন কি তার নগদ টাকাটা আসে, তার মানে কি তার সম্পদটা বাড়ে, ঠিক না? অর্থাৎ তার সম্পদ বৃদ্ধি পেয়েছে, মানে অ্যাসেট বৃদ্ধি পেয়েছে। আর কি বৃদ্ধি পেয়েছে, পণ্য বিক্রয়, তার একটা আয় বৃদ্ধি পেয়েছে। আয়কে আমরা বলবো কি ওনার ইকুইটি। তার মানে আমরা কি বলবো যে
সম্পদও বৃদ্ধি পেয়েছে, আবার তার ওনার ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ তার আয় বৃদ্ধি পেয়েছে। তো এই জন্য এটা একটা লেনদেন, অর্থাৎ তার ব্যবসার আর্থিক অবস্থার একটা পরিবর্তন হয়েছে, এই জন্য আমরা একে লেনদেন বলবো। আচ্ছা, এখন আমরা দেখি যে ঘটনা কি, যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কোনো ঘটনা। তাহলে ঘটনা কি? মানব জীবনে সংঘটিত প্রতিটি কাজকে আমরা ঘটনা বলবো। আমি আবার বলছি যে মানব জীবনে সংঘটিত যে কোনো ধরনের কাজকে আমরা কি বলবো? আমরা ঘটনা বলবো। তাহলে সুমন ট্রেডার্স 50,000 টাকার পণ্য নগদে ক্রয় করলো, এটাও কিন্তু একটা ঘটনা। পণ্য বিক্রয় করলো 20,000 টাকা, এটাও কিন্তু একটা ঘটনা। আবার দেখো, প্রতিষ্ঠানের কর্মচারী দুর্ঘটনায় মারা গেল, এটাও কিন্তু একটা ঘটনা। বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান করা হলো, এটা হলো ঘটনা। তাহলে সবগুলি কিন্তু ঘটনা, কিন্তু সব ঘটনা কিন্তু লেনদেন নয়। দেখো যে প্রতিষ্ঠানের কর্মচারী দুর্ঘটনায় মারা গেল, এটা একটা ঘটনা, কিন্তু একটা লেনদেন নয়। কারণ হচ্ছে যে মানুষের মৃত্যুকে কি আমরা কোনোভাবে অর্থের অঙ্কে পরিমাপ করতে পারবো না। একজন লোক মারা গেল, তাকে কি আমরা বলতে পারবো যে তার মৃত্যুর কারণে প্রতিষ্ঠানের এত লক্ষ টাকা ক্ষতি হয়েছে? এটা আমরা বলতে পারবো না। বা হ্যাঁ, এটা কোনোভাবেই পরিমাপ করা যায় না, এটা অর্থ দিয়ে আমরা পরিমাপ করতে পারবো না, এই জন্য আমরা এটাকে লেনদেন বলবো না। লেনদেন হইতে হলে কি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হইতে হবে। তারপর দেখো, বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান করলো, এই ঘটনাটা কেন লেনদেন? কারণ বিজ্ঞাপন কি, বিজ্ঞাপন হচ্ছে প্রতিষ্ঠানের জন্য একটা কি ব্যয়। বিজ্ঞাপন হচ্ছে কি প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়, আর বিজ্ঞাপন দেওয়াতে কি ব্যয়টা বাড়বে, ঠিক আছে। আর বিজ্ঞাপন দেওয়াতে প্রতিষ্ঠানের নগদ টাকা কমবে, অর্থাৎ কি হবে? সম্পদ কমবে, নগদ টাকা কমবে। এখন সম্পদটা কি? সম্পদ হচ্ছে নগদ, মানে নগদ, এই জন্য তার সম্পদটা কমে যাবে। তাহলে আমরা যদি দুইটা পক্ষ ঠিক করি, তাহলে কি হবে? যে বিজ্ঞাপন হিসাব ডেবিট আর নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। কাজে এটা অবশ্যই একটা লেনদেন, এটা একটা ঘটনা, আবার এটা কি একটা লেনদেন। কিন্তু প্রতিষ্ঠানের কর্মচারী দুর্ঘটনায় মারা গেল, এটাকে আমরা কি, এটা কোনো লেনদেন, এটা একটা ঘটনা, বাট এটা কোনো একটা লেনদেন নয়। এরকম আরো আমরা ঘটনা বলতে পারি যে পণ্য ক্রয়ের জন্য ফরমাইশ দেওয়া হলো, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে একটা ঘটনা। যে পণ্য ক্রয়ের জন্য শুধুমাত্র অর্ডার দেওয়া হলো, ব্যবসায় একজন কর্মচারী নিয়োগ করা হলো, তাহলে এটা ঘটনা, কিন্তু এটা একটা লেনদেন হবে না। কারণ কর্মচারী নিয়োগ করলো, কর্মচারী ব্যবসা প্রতিষ্ঠানে কাজও শুরু করে নাই, তাকে বেতনও দেওয়া হয় নাই, সো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থারও কোনো পরিবর্তন হয় নাই। তা আমরা আগে বলছি যে লেনদেন হইতে হলে অবশ্যই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার অবশ্যই পরিবর্তন হতে হবে, না হলে আমরা এটাকে লেনদেন বলবো না। আচ্ছা, এখন দেখো আমরা গুরুত্বপূর্ণ যে আরেকটা টপিক, এটা আমরা দেখবো যে লেনদেনের প্রকারভেদ। সবাই একটু খেয়াল করো। আমাদের যে 2 নাম্বার টপিক, সেটা কি লেনদেনের প্রকারভেদ। লেনদেনের প্রকারভেদ। আচ্ছা দেখো, লেনদেনকে কি দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি বাহ্যিক লেনদেন, একটা কি অভ্যন্তরীণ লেনদেন। আচ্ছা, তাহলে লেনদেনকে আমরা দুই ভাগে ভাগ করবো। একটা হচ্ছে বাহ্যিক লেনদেন, অর্থাৎ প্রতিষ্ঠানে যখন দুইটা পক্ষ থাকবে বা কোনো তৃতীয় পক্ষ বা প্রতিষ্ঠানের বাইরের কোনো পক্ষের সাথে যখন সে একটা লেনদেন করবে, তখন আমরা এটাকে বলবো যে বাহ্যিক লেনদেন, ঠিক আছে। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে জনাব সুমন, বা বলতে পারি যে সুমন ট্রেডার্স 5,000 টাকার পণ্য, সুমন ট্রেডার্স 5,000 টাকার পণ্য আলম ট্রেডার্সের কাছ থেকে নগদে বা বাকিতে ক্রয় করলো, ঠিক আছে, বাকিতে ক্রয় করলো। এটা কি, এটা একটা হচ্ছে কি বাহ্যিক লেনদেন। দেখো সুমন ট্রেডার্স প্রতিষ্ঠান যে তার হিসাবটা রাখছে,
সে কি করলো, 5,000 টাকার পণ্য আলম ট্রেডার্সের কাছ থেকে বাকিতে ক্রয় করলো। তো আলম ট্রেডার্স অবশ্যই বাইরের একটা প্রতিষ্ঠান, এজন্য আমরা এটাকে বলবো যে একটা বাহ্যিক লেনদেন। আবার কিছু কিছু লেনদেন হয় যেগুলো হচ্ছে একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরের মধ্যেই সংগঠিত হয় লেনদেনটা, অভ্যন্তরীণ লেনদেন। ধরো যে ফর এক্সাম্পল যদি আমরা বলি, যে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আসবাবপত্রের অপচয় হলো, অপচয় ধরা হলো, আসবাবপত্রের অপচয় ধার্য করা হলো, ধরো যে 5,000 টাকা দিয়ে দিলাম যে আসবাবপত্রের অপচয় ধার্য করা হলো 5,000 টাকা। অর্থাৎ প্রতিষ্ঠান একটা আসবাবপত্র ক্রয় করেছিল, এই আসবাবপত্র হয়তো একটা নির্দিষ্ট সময়, হয়তো 1 বছর ব্যবহার করার পরে এটার মূল্যটা 5,000 টাকা কমে গেছে। ধরো যে সে আসবাবপত্র ক্রয় করেছিল 50,000 টাকা দিয়ে, 1 বছর পরে এটার মূল্যটা কি 5,000 টাকা কমে গেছে। এখন এটা বিক্রি করলে বা এটার মূল্য এখন আছে কত, 45,000 টাকা। এই যে একটা বা যে সম্পদের মূল্যটা যে কমে গেল, সেটাকে আমরা বলবো কি অভ্যন্তরীণ লেনদেন। আশা করি যে দুইটা এক্সাম্পলের মাধ্যমে তোমরা এই বাহ্যিক লেনদেন এবং অভ্যন্তরীণ যে লেনদেন সেই বিষয়টা স্পষ্টভাবে বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা দেখবো এখন লেনদেনের কিছু বৈশিষ্ট্য আছে, আমরা লেনদেনের এই বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করব। লেনদেনের বৈশিষ্ট্য অর্থাৎ আমরা কিভাবে বুঝবো যে এটা একটা লেনদেন সংগঠিত হয়েছে। লেনদেন সংগঠিত হওয়ার জন্য আমরা কিছু বৈশিষ্ট্য দেখে বুঝতে পারবো যে এটা একটা লেনদেন। প্রথমত হচ্ছে যে লেনদেন হইতে হলে কি এটাকে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। এটা যদি অর্থের অঙ্কে বা টাকার অঙ্কে যদি বা পরিমাপ করা না যায়, তাহলে কিন্তু আমরা এটাকে লেনদেন বলবো না। তাহলে প্রথম কন্ডিশন কি, যেটাকে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, এটা হলো 1 নাম্বার বৈশিষ্ট্য। 2 নাম্বার বৈশিষ্ট্য কি, অর্থাৎ কোন একটা লেনদেন হইতে এরা টাকা দিয়ে পরিমাপ করতে হবে, বা এটা যদি অন্য কোনো দেশ যে যেভাবে তার সে পরিমাপ করে, ডলার বা পাউন্ড বা যেটাই হোক, আমাদের দেশে যেহেতু টাকা, আমরা ওই টাকা দিয়ে পরিমাপ করবো। তো অবশ্যই একটা লেনদেন অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। কিরকম, যেমন ধরো যে 10,000 টাকার পণ্য ক্রয় করা হইলো, তাহলে কি এটা একটা অর্থের অঙ্কে আমরা পরিমাপ করলাম, যেন ক্রয় করলো, ক্রয় হিসাব ডেবিট, যেহেতু তার ব্যয় বাড়লো আর নগদ টাকা চলে গেল, তো নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। তাহলে অবশ্যই কি লেনদেনটা অর্থের অঙ্কে পরিমাপ করা যাচ্ছে। তারপর হচ্ছে কি আর্থিক অবস্থার পরিবর্তন হইতে হবে। আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে, এটা 2 নম্বর। অর্থাৎ কোন একটা লেনদেন হইতে হলে কি আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। যেমন একটা প্রতিষ্ঠান কি করলো, যে আসবাবপত্র ক্রয় করলো, ফর একটা এক্সাম্পল, আর নগদ টাকা দিয়ে সে কি করলো, আসবাবপত্র ক্রয় করলো। তাহলে কি যখন সে আসবাবপত্রটা ক্রয় করলো, তখন তার আসবাবপত্র যে সম্পদ, এই সম্পদটা বেড়ে যাবে, ঠিক না, আর নগদ টাকাটা চলে যাবে। মানে যে লেনদেনটা এরকম হবে যে আসবাবপত্র ক্রয় করা হলো, যে আসবাবপত্র হিসাব আর কি নগদান হিসাব, অর্থাৎ আসবাবপত্র কি বাড়বে, আসবাবপত্র যে সম্পদটা এটা বাড়বে, আর নগদ টাকার কমবে, নগদ টাকার পরিমাণ কমে যাবে। এটা আমরা ডেবিট ক্রেডিট করি হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী, অর্থাৎ সম্পদ বাড়লে হয় ডেবিট আর সম্পদ কমলে হয় ক্রেডিট। তাহলে দেখো এখানে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, কিভাবে, যেখানে নগদ টাকা প্রতিষ্ঠান থেকে চলে গিয়েছে, ঠিক আছে। তো আসবাবপত্রটা পাওয়ার বিনিময়ে দেখি নগদ অর্থটা তার চলে গেছে, বিনিময়ে সে আসবাবপত্রটা মানে তার সে এই সম্পদটা সে লাভ করলো আর কি। তাহলে আমরা বলবো যে আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তারপর দেখো দ্বৈত সত্তা। দ্বৈত মানে কি দুই, অর্থাৎ প্রত্যেকটা লেনদেনে দ্বৈত সত্তা হচ্ছে 2টা পক্ষ থাকতে হবে। এটা আমি একটু আগে বললাম যে আসবাবপত্র ক্রয় করা হলো, নগদে আসবাবপত্র ক্রয় করতে, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এখানে কয়টা পক্ষ হইলো, এটা হচ্ছে একটা পক্ষ, আর এটা হচ্ছে কি আরেকটা পক্ষ, এখানে 2টা পক্ষ হইলো। তো
তাহলে প্রত্যেকটা লেনদেনে দুইটা পক্ষ থাকতে হবে, দুইটা সত্তা থাকতে হবে। এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। একটা কি হতে হবে, যে স্বয়ং সম্পূর্ণ হতে হবে, স্বয়ং সম্পূর্ণ ও স্বাধীন। আচ্ছা, প্রত্যেকটা লেনদেন কি হবে, যে স্বয়ং সম্পূর্ণ হতে হবে, তাহলে না হলে কিন্তু এটা লেনদেন হবে না। ঠিক আছে, স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র হতে হবে, স্বয়ং সম্পূর্ণ এবং স্বতন্ত্র হতে হবে। প্রত্যেকটা লেনদেনকে কি হতে হবে, স্বয়ং সম্পূর্ণ এবং স্বতন্ত্র হতে হবে। আচ্ছা, স্বয়ং সম্পূর্ণ এবং, যেমন ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিচ্ছি, যে ধরো যে একটা ব্যবসা প্রতিষ্ঠান, উদাহরণ হিসেবে আমরা দিলে তাহলে বুঝতে পারবো, যে সুমন ট্রেডার্স, সুমন ট্রেডার্স 5,000 বা 50,000 টাকার পণ্য বাকিতে, 50,000 টাকার পণ্য বাকিতে বিক্রয় করলো। সুমন ট্রেডার্স 50,000 টাকা পণ্য বাকিতে বিক্রয় করলো। দেখো এটা কিন্তু একটা লেনদেন, বাকিতে বিক্রয় করলো। তাহলে আমরা কি বলবো, সুমন ট্রেডার্স 5,000 টাকার পণ্য বাকিতে বিক্রয় করলো। তাহলে দেনাদার হিসাব হবে কি, ডেবিট, আর বিক্রয় হিসাব হবে ক্রেডিট। এবং ধরো যে, এবং 7 দিন বা 10 দিন বা 1 মাস, যাই হোক 7 দিন পর টাকা সুমন ট্রেডার্স 50,000 টাকা পণ্য বাকিতে বিক্রি করলো, এবং কি করলো, এবং 7 দিন পর সে টাকা, সে ধারে দিয়ে বিক্রি করছিল, এই টাকাটা সে 7 দিন পর ফেরত পেল। তাহলে এটা একটা, সুমন ট্রেডার্স যে বিক্রি করলো 50,000 টাকা পণ্য বাকিতে, এটা একটা লেনদেন, এটা একটা আলাদা লেনদেন। এবং 7 দিন পরে যে সে টাকাটা পেলো, এটা একটা হচ্ছে আলাদা লেনদেন। তখন হবে কি, নগদান হিসাব ডেবিট, আর যেহেতু সে নগদ টাকা সে পেয়ে গেল, ঠিক না, নগদান হিসাব ডেবিট, আর বিক্রি হিসাব হবে কি ক্রেডিট, যেহেতু 7 দিন পরে সে টাকাটা পেয়ে গেল। তাহলে দুইটাই লেনদেন হবে আলাদা। সুমন ট্রেডার্স 50,000 টাকা বাকিতে পণ্য বিক্রি, এটা হচ্ছে একটা লেনদেন, আর 7 দিন পরে যে সে টাকাটা ফেরত পেলো, এটা হবে একটা আলাদা লেনদেন। তো লেনদেনে আমরা 4টে বৈশিষ্ট্য দেখলাম, আরো কিছু বৈশিষ্ট্য আমরা দেখবো। দেখো, কোনো একটা লেনদেন হইতে হলে আরো কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, যে দৃশ্যমানতা। 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কি, দৃশ্যমানতা। অর্থাৎ লেনদেন যে সবসময় দৃশ্যমান হবে বা দেখা যাবে এমন না, অদৃশ্যমানও হইতে পারে। ধরো যে আসবাবপত্র ক্রয় করা হলে আমরা দেখতে পাচ্ছি যে আসবাবপত্র ক্রয় করলে প্রতিষ্ঠানে আসবাবপত্র আসবে এবং নগদ টাকাটা চলে যাবে, অর্থাৎ একটা সম্পদ বাড়বে, একটা সম্পদ কমবে। কিন্তু আবার অদৃশ্যমান যে সমস্ত লেনদেন, এটাও কিন্তু আমরা হিসেবে অন্তর্ভুক্ত করব। ধরো যে আসবাবপত্র অপচয় হইলো, এই যে আসবাবপত্রের যে অপচয় হইলো, এটা কিন্তু আমরা চোখে দেখতে পাই না, এটা আমরা অনুভব করতে পারি যে আসবাবপত্রের অপচয় হয়েছে। কাজেই তখন আমরা বলবো কি, যে অপচয় হিসাব ডেবিট, আর পুঞ্জীবিত অপচয় আসবাবপত্র হিসাব ক্রেডিট। অর্থাৎ একদিকে ব্যয় বাড়লো, আবার একদিকে কি সম্পদটা কমে গেল। অর্থাৎ লেনদেন যে দৃশ্যমান হতে হবে, অর্থাৎ দেখা যেতে হবে এমন, অদৃশ্যমান যদি হয় তাহলে সেটাকে আমরা কি লেনদেন হিসাবে চিহ্নিত করব। আচ্ছা, দেখো যে ঐতিহাসিক কোনো ঘটনা, ঐতিহাসিক ঘটনা অর্থাৎ পূর্বে সংঘটিত হয়েছে এমন কোন লেনদেন যদি হয়ে থাকে, এটাকে আমরা লেনদেন হিসাবে চিহ্নিত করব। যেটা আগে সংঘটিত, অর্থাৎ ভবিষ্যতে সংঘটিত হতে পারে এমন যদি সম্ভাবনা থাকে, যে ভবিষ্যতে এটার সম্ভাবনা আছে। যেমন অনাদায়ী দেনা সঞ্চিতি, অর্থাৎ প্রতিষ্ঠান হয়তো মনে করতে পারে যে তার সে টাকাটা ভবিষ্যতে সে পাবে না, বা পাওয়ার সম্ভাবনাটা অনেক কম, তখন আমরা এটাকেও আমরা লেনদেন হিসাবে চিহ্নিতকরণ করব। অনাদায়ী দেনা সঞ্চিতি, অর্থাৎ সম্ভাব্য যে ক্ষতি, ভবিষ্যতে এই ক্ষতিটা হয়তো তার, সে হয়তো বাকিতে মাল বিক্রি করছে, একজন দেনাদার
অনেকের কাছেই একটা প্রতিষ্ঠান অনেকের কাছে কিন্তু পণ্য কি বিক্রি করে, যাদের কাছে পণ্য বিক্রি করে এরা হচ্ছে কি বাকি দিয়ে বিক্রি, ওরা হচ্ছে দেনাদার। তো কিছু কিছু দেনাদার আছে হয়তো সে টাকাটা পরিশোধ করতে ব্যর্থ হয় বা ব্যর্থ করার সম্ভাবনা আছে, এরকম যদি কোনো সম্ভাবনা থাকে, ভবিষ্যতে হতে পারে, তাহলে এটাকেও কিন্তু সে লেনদেন হিসাবে চিহ্নিতকরণ করতে পারবে। এটাকে আমরা বলবো যে অনাদায়ী দেনা সঞ্চিতি বা সন্দেহজনিত দেনা সঞ্চিতি, অর্থাৎ ভবিষ্যতে সে টাকাটা হয়তো পরিশোধ করতে ব্যর্থ হবে। হিসাব সমীকরণের প্রভাব। হিসাব সমীকরণের প্রভাব অর্থাৎ লেনদেন হইতে হলে কি হিসাব সমীকরণকে প্রভাবিত করতে হবে। তাই হিসাব সমীকরণ কি, এটা কিন্তু আমাদের একটা মুখস্থ রাখতে হবে। কি হিসাব সমীকরণ ঠিক A = L + OE, এটাকে প্রভাবিত করতে হবে A = L + OE। যেমন ধরো যে একটা প্রতিষ্ঠান আসবাবপত্র ক্রয় করলো, তখন এই আসবাবপত্র ক্রয়টা কি হিসাব সমীকরণকে প্রভাবিত করবে। কিভাবে? আসবাবপত্র সে ক্রয় করলো, বিনিময়ে সে কি করলো নগদ টাকা দিল, অর্থাৎ একটা সম্পদ বাড়লো একটা সম্পদ কমে গেল। তাহলে দেখো আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব কি ডেবিট, আর নগদান হিসাব হবে কি নগদান হিসাব ক্রেডিট। এটা কিন্তু হিসাব সমীকরণকে প্রভাবিত করছে। প্রতিষ্ঠান নগদে আসবাবপত্র ক্রয় করলো, তা আসবাবপত্র কি একটা সম্পদ, এই সম্পদটা বৃদ্ধি পেয়েছে, আবার কি এই সম্পদটা কেনার জন্য তাকে নগদ টাকাও পরিশোধ করতে হয়েছে, কাজে তার নগদ টাকাও কমে গেছে, এই জন্য হবে কি নগদান হিসাব ক্রেডিট, অর্থাৎ সম্পদ তার কমে গিয়েছে। কাজে প্রত্যেকটা লেনদেন হইতে হলে কি করতে হবে, হিসাব সমীকরণকে অবশ্যই প্রভাবিত করতে হবে। হিসাব সমীকরণকে যদি প্রভাবিত না করে তাহলে কিন্তু আমরা সেটাকে লেনদেন হিসেবে চিহ্নিতকরণ করতে পারবো না। আশা করি যে তোমরা এটা বুঝতে পেরেছো যে লেনদেন কি, ঘটনা কি। লেনদেন কয় প্রকার? লেনদেন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বাহ্যিক লেনদেন, একটা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন। লেনদেনের যে বৈশিষ্ট্যগুলি আমরা একে একে দেখলাম, যে 7টা বৈশিষ্ট্য তোমাদের বইয়ে দেওয়া আছে, তো তোমরা এগুলো একটু ভালো করে পড়ে নিবা। আশা করি যে তোমরা সহজে এটা বুঝতে পারবা। এখন দেখো 4 নাম্বার যে টপিকটা, আমাদের 4 নাম্বার যে টপিক সেটা হচ্ছে কি লেনদেন চিহ্নিতকরণ। তোমাদের বইয়ে 11 পৃষ্ঠা সবাই বের করো। তোমাদের বইয়ের 11 পৃষ্ঠায় দেখো যে লেনদেন চিহ্নিতকরণ নামে একটা টপিক দেওয়া আছে। আমরা কিভাবে একটা লেনদেন চিহ্নিতকরণ করতে পারবো, এটা কি ঘটনা নাকি এটা লেনদেন, আমরা কিভাবে এটা আলাদা করতে পারবো, কিছু এক্সাম্পল দেখো দেওয়া আছে, এগুলি দেখে আমরা বুঝতে পারবো। তা আমি দেখো এখানে কিছু ঘটনা আমি দেই, এগুলো হচ্ছে ঘটনা, এগুলি কি কোনো লেনদেন না। আর এখানে কিছু লেনদেন লেখা হচ্ছে, দেখো এগুলো হচ্ছে ঘটনা। তো আমি কিছু এক্সাম্পল দিই। ধরো যে প্রতিষ্ঠানের কর্মচারী দুর্ঘটনা বা কোনো কারণে মারা গেল, ঠিক আছে, মারা গেল। তো এই ঘটনার কারণে কি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা যেহেতু কোনো পরিবর্তন হয় না বা অর্থ দিয়ে আমরা এটা পরিমাপ করতে পারবো না, কাজে এই ঘটনাকে আমরা কি লেনদেন বলবো না, এটা জাস্ট একটা ঘটনা, কিন্তু এটা কোনো লেনদেন না। আরেকটা আমরা এক্সাম্পল দিই, যে ধরো যে পণ্য ক্রয়ের জন্য অর্ডার দেওয়া হলো, পণ্য ক্রয়ের অর্ডার প্রদান। পণ্য ক্রয় অর্ডার প্রদান বলতে পণ্য ক্রয় করা বোঝানো, যার শুধু অর্ডার করা হইলো, পণ্য ক্রয় হয় নাই, লেনদেন টাকাও দেওয়া হয় নাই, হ্যাঁ, এবং আর্থিক অবস্থারও কোনো পরিবর্তন হয় নাই, কাজে এটাকে আমরা কিন্তু লেনদেন বলবো না। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দেখি, যে মালিকের ব্যক্তিগত তহবিল হতে ছেলের স্কুলের বেতন প্রদান। অর্থাৎ মালিক তার নিজস্ব টাকা থেকে, ব্যবসার টাকা থেকে কিন্তু না, মালিক কি বলছে, মালিকের তার ব্যক্তিগত টাকা থেকে, তহবিল থেকে ছেলের স্কুলের বেতন প্রদান করলো। তাহলে এটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা ব্যবসার সাথে এটা কোনো সম্পর্ক যেহেতু নাই, সেহেতু এটা একটা ঘটনা, কিন্তু এটা কোনো লেনদেন, আমরা এটাকে কি কোনো লেনদেন বলবো না, ঠিক আছে। মালিকের ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ। আচ্ছা, আমি আর কিছু কিছু বলে দিই। মালিক যদি ব্যক্তিগত প্রয়োজনে, ব্যবসায়িক প্রয়োজন না, যদি ব্যক্তিগত প্রয়োজনে
যদি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে তাহলে কিন্তু এটা একটা ঘটনা হবে, এটা কিন্তু কোনো লেনদেন হবে না, কারণ এটা সে ব্যক্তিগত প্রয়োজনে সে ঋণটা গ্রহণ করেছে। ব্যাংক ঋণের জন্য যদি আবেদন করা হয়, ব্যাংক ঋণের জন্য আবেদন করলো ব্যবসা প্রতিষ্ঠানটা, ব্যাংক ঋণের জন্য আবেদন করলে যে ব্যাংক ঋণ দেবে এমন তো কোনো গ্যারান্টি নাই, ঠিক না? ঋণ সে মঞ্জুরও করে নাই, তো এটা একটা ঘটনা, কিন্তু কোনো একটা লেনদেন হবে না, ঠিক আছে? মালিকের ব্যক্তিগত মোটরসাইকেল বিক্রি করে মেয়ের বিয়েতে খরচ করলো। মালিকের একটা কিছু ছিল, হয়তো মোটরসাইকেল বা গাড়ি বা অন্য কিছু আছে, সেটা বিক্রি করে তার মেয়ের বিয়ে দিতে, তার পার্সোনাল ব্যাপার, ঠিক না? এটা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে এটা কোনো সম্পর্ক নাই। তো এটা কি, এটা একটা ঘটনা, এটা কোনোভাবেই লেনদেন না। তাহলে লেনদেন আমরা কিছু দেখি, যে নগদে পণ্য ক্রয় করা হলো, নগদে পণ্য ক্রয়, ধরো 50,000 টাকা, এটা একটা লেনদেন। কেন একটা লেনদেন? কারণ নগদে পণ্য ক্রয় করার কারণে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, একটা হলো তার ব্যয় বৃদ্ধি পেয়েছে, একটা কি নগদ টাকা কমে গেছে, এক সম্পদ কমেছে, এই জন্য এটা কিন্তু একটা লেনদেন। আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দিই, বিজ্ঞাপন প্রদান। বিজ্ঞাপন প্রদান ধরো যে 3,000 টাকা, বিজ্ঞাপন একটা ব্যয়, বিজ্ঞাপন দিলে কি প্রতিষ্ঠানের একটা ব্যয় বাড়ে, খরচ বাড়ে, তাহলে আমরা বলি বিজ্ঞাপন হিসাব ডেবিট। আর বিজ্ঞাপন দিলে কিন্তু টাকা প্রদান করতে হবে, বিজ্ঞাপন সংস্থা বা যারা বিজ্ঞাপন তৈরি করে তাদেরকে টাকা দিতে হবে। সুতরাং এখানে কিন্তু দুইটা পক্ষ হয়ে গেছে, একটা হচ্ছে তার ব্যয় বেড়েছে এবং তার নগদ টাকা কমে গেছে, নগদ টাকা কি একটা সম্পদ। সুতরাং আমরা বলবো এটা কি, এটা একটা লেনদেন। আশা করি যে তোমরা একটু আলাদা করতে পেরেছো। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, যে একজন পাওনাদারকে পরিশোধ করা হলো, পাওনাদারকে পরিশোধ, পাওনাদারকে পরিশোধ, পাওনাদারকে পরিশোধ কত, ধরো যে 50,000 টাকা পাওনাদারকে পরিশোধ করলো, তাহলে কি হবে? পাওনাদারকে যদি প্রতিষ্ঠান পরিশোধ করে তাহলে কি হবে? প্রতিষ্ঠানে অবশ্যই নগদ টাকা কমবে, ঠিক না? প্রতিষ্ঠানে কি হবে? নগদ টাকা মানে সম্পদ কমবে, যে অ্যাসেট, সম্পদটা কমে যাবে, ঠিক আছে? আবার পাওনাদার কি, পাওনাদার একটা দায়, পাওনাদার কি একটা দায়। কেন দায়? কারণ পাওনাদারের কাছ থেকে সে বাকিতে মালটা সে ক্রয় করে এনেছিল, ঠিক আছে? বাকিতে সে পণ্য বা কোনো একটা কিছু ক্রয় করেছিল, হ্যাঁ, সেই জন্য যে পাওনাদারি সৃষ্টি হয়েছে, পাওনাদারটা কি একটা দায়, পাওনাদারকে আমরা বলবো কি দায়। এই জন্য কি হলো? প্রতিষ্ঠানের দায়টা কমে গেল, দায় কমলো, আবার প্রতিষ্ঠানের সম্পদটাও কমে গেল, কাজে আমরা এটাকে লেনদেন বলবো। কাজে আমরা এভাবেই কিন্তু একটা, এটা কি ঘটনা নাকি লেনদেন, এগুলো কিন্তু আমরা আলাদা করবো, এবং তোমাদের পরীক্ষার জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। এরকম কিছু দেওয়া থাকবে, তোমাদের ঘটনা লেনদেন মিক্স করে দেওয়া থাকবে, তোমাকে আলাদা করতে হবে যে কোনটা ঘটনা এবং কোনটা লেনদেন, ঠিক আছে? তো তোমাদের একটা কিন্তু ব্যাখ্যা দিতে হবে, ব্যাখ্যা দিয়ে লিখতে হবে। যদি বলে যে নগদে পণ্য ক্রয়, হ্যাঁ, তোমরা একটা ক্রমিক নগ লেনদেন কিনা, তারপর একটা ব্যাখ্যা দিবা, কারণ সহ ব্যাখ্যা। তোমাদের বইয়ের ব্যাখ্যা পৃষ্ঠা 11 এরকম ব্যাখ্যা দেওয়া আছে। যেমন নগদে পণ্য ক্রয়, এটা লেনদেন কিনা? হ্যাঁ, এটা লেনদেন। কেন লেনদেন? কারণ নগদে পণ্য ক্রয় করার কারণে প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং নগদ টাকা হ্রাস পেয়েছে, অর্থাৎ প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, এই জন্য এটা হচ্ছে একটা লেনদেন। এইভাবে তোমরা কিন্তু ব্যাখ্যা দিতে হবে। তো আশা করি তোমরা যদি একটু চর্চা করো, প্র্যাকটিস করো, তাহলে কিন্তু ভালোভাবে এগুলি, কোনো সমস্যা নেই, এগুলি ভালোভাবেই করতে পারবা। আচ্ছা, এখন আমরা দেখি যে 5 নাম্বার যে আমাদের টপিক, এটা কি হিসাব সমীকরণ। তোমরা পৃষ্ঠা 12 দেখো, এটা আছে হিসাব সমীকরণ। আমি কিন্তু আগে এটা লিখে দিয়েছি, হিসাব সমীকরণ মানে এ ইকুয়াল টু এল প্লাস ওই। এটা হচ্ছে আমাদের 5 নাম্বার আইটেম, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, হিসাব সমীকরণ। এবং হিসাব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সূত্র, এটা হচ্ছে হিসাব সমীকরণ, অর্থাৎ এ ইকুয়াল টু কি এল প্লাস, এ ইকুয়াল টু কি এল প্লাস ওই। এ মানে হচ্ছে কি, এ হচ্ছে কি অ্যাসেট, অ্যাসেটস, অ্যাসেট মানে কি সম্পদ, অ্যাসেট হচ্ছে কি সম্পদ। আর এটা কি লাইবিলিটি, লাইবিলিটি মানে হচ্ছে কি দায়, লাইবিলিটি হচ্ছে দায়। আর একটা হচ্ছে কি ওনার ইকুইটি, ওনার
ইকুইটি অর্থাৎ কি মালিকানা সত্ত্ব। আচ্ছা, অ্যাসেট কি? অ্যাসেট হচ্ছে যেটা প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধিতে যেটা সহযোগিতা করে, প্রতিষ্ঠান যেটা প্রতিষ্ঠান সংগ্রহে রাখে সেটা বিক্রি করার জন্য না, যেটা প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধিতে সহযোগিতা করবে এবং প্রতিষ্ঠান সেটা থেকে কি লাভবান হবে, এটাকে আমরা বলবো অ্যাসেট। এবং যেটা প্রতিষ্ঠানের কি মালিকানা যিনি থাকে এটাকে আমরা বলবো অ্যাসেট। যেমন ধরো যে কি বলতে পারি আমরা, ফ্যান। একটা আমরা দোকানে যদি দেখি কি ফ্যান, ফ্যান হচ্ছে তার কি একটা অ্যাসেট। তারপর আমরা বলতে পারি ফ্রিজ, এটা কি তার একটা অ্যাসেট। আসবাবপত্র, এটা কি তার একটা অ্যাসেট মানে সম্পদ। কারণ কি ফ্যান কিন্তু সে বিক্রি করে না, ফ্রিজও বিক্রি করে না, আসবাবপত্র বিক্রি করে না। একজন মুদির দোকান যদি আমরা দেখি যে সে কিন্তু ফ্যান, ফ্রিজ, আসবাবপত্র বিক্রি, সে তার পণ্য বিক্রি করে, ঠিক আছে। এই জন্য এগুলি কি তার জন্য একটা সম্পদ। আর লাইবিলিটি অর্থাৎ প্রতিষ্ঠান এর আর্থিক দায়বদ্ধতা, অর্থাৎ ব্যবসায় কি করতে হবে, একটা নির্দিষ্ট সময়ের পরে অবশ্যই যা পরিশোধ করে দিতে হবে সেটাকে আমরা বলবো কি দায়। নির্দিষ্ট সময়ের পরে টাকাটা পরিশোধ করে দিতে হবে, অর্থাৎ তৃতীয় পক্ষের থেকে সে কোনো কারণে বাকিতে সে কোনো কিছু ক্রয় করেছিল, এই জন্য তার দায়ের সৃষ্টি হয়েছে। হয়তো ব্যাংক থেকে সে ঋণ আনছে অথবা বাকিতে পণ্য ক্রয় করছে, অর্থাৎ তৃতীয় পক্ষের কাছ থেকে সে কোনো একটা সুবিধা নিয়েছিল এবং এর জন্য ওই সময় সে কোনো অর্থ পরিশোধ করে নাই, ঠিক আছে। এটাকে আমরা বলবো দায়। অর্থাৎ ব্যবসায়ী মূল সম্পদের উপর তৃতীয় পক্ষের যে দাবি, মূল সম্পদের উপর তৃতীয় পক্ষের যে দাবি, এটাকে বলবো আমরা কি দায়। কিছু আমরা এক্সাম্পল দিই, ঠিক আছে। দায়ের কিছু এক্সাম্পল হচ্ছে কি, ধরো যে ব্যাংক ঋণ। ব্যাংক থেকে একজন ব্যবসায়ী ঋণ আনলো, এটা কি, এটা একটা দায়, কারণ এটা তাকে পরিশোধ করতে হবে, দায়ের টাকা দিয়ে পরিশোধ করতে হবে, ঠিক আছে। তারপর ধরো যে পাওনাদার অর্থাৎ সে বাকিতে কোনো কিছু ক্রয় করেছিল, যখন ক্রয় করেছিল বাকিতে স্বাভাবিকভাবে সে টাকা দেয় নাই, সেজন্য সে দায়বদ্ধ। তো ব্যাংক ঋণ, পাওনাদার, এ ধরনের প্রদেয় বিল, যে বিলের টাকা সে হয়তো পরিশোধ করে নাই, এরকম যেগুলি আছে, অর্থাৎ পরবর্তীতে তাকে পরিশোধ করতে হবে, এটাকে বলবো আমরা কি, এটাকে বলবো আমরা দায়। সর্বশেষ যে আমাদের আইটেম, এটা হচ্ছে ওনার ইকুইটি। ওনার ইকুইটি অর্থাৎ মালিকানার সত্ত্ব। যেমন মালিকের দাবি, মালিকের ব্যবসায়ের মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে, ব্যবসায়ের মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের যে দাবি সেটা বাদ দিলে যা অবশিষ্ট থাকে এটাকে বলা হয় ওনার ইকুইটি অর্থাৎ মালিকের পাওনা। একটা প্রতিষ্ঠানের সম্পদের উপর মালিকের যে দাবি এটাকে আমরা বলবো ওনার ইকুইটি অথবা মালিকানা সত্ত্ব। যেমন প্রতিষ্ঠানের মালিক যে মূলধন সরবরাহ করলো সেটা হচ্ছে কি মালিকানা সত্ত্ব। আশা করি তোমরা এই হিসাব সমীকরণ জিনিসটা বুঝতে পেরেছো। এক হচ্ছে অ্যাসেট মানে সম্পদ, এল হচ্ছে লাইবিলিটি মানে হচ্ছে দায়, ও হচ্ছে ওনার ইকুইটি মানে হচ্ছে কি মালিকানা সত্ত্ব, ঠিক আছে। এটার মানে ওনার ইকুইটি কি মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব অর্থাৎ মালিকের পাওনা। মালিক প্রতিষ্ঠানের কাছে যে টাকাটা পাবে সেটাকে আমরা বলবো, বা মালিকের যে দাবি সেটাকে আমরা বলবো কি মালিকানা সত্ত্ব। আচ্ছা, এখন দেখো এই যে ও ই বা ইকুইটি, ওনার ইকুইটি, এটাকে কিন্তু আবার একটু বিশ্লেষণ করা হয়েছে, ঠিক আছে। তো ওইটাকে আমরা ওনার ইকুইটি বা ই যেটা মালিকানা সত্ত্ব, এটাকে কিন্তু আবার দেখো তোমাদের বইয়ে ই দেওয়া আছে, ওই ওনার ইকুইটি অথবা ই মানে ইকুইটি, এটাকে কিন্তু আমরা ভাগ করি তাহলে কি হবে, ক্যাপিটাল প্লাস হচ্ছে রেভিনিউ মাইনাস হচ্ছে কি এক্সপেন্সেস আর মাইনাস হচ্ছে ড্রয়িং। অর্থাৎ মালিক মূলধন, মালিক প্রতিষ্ঠানকে যে টাকাটা দিল এটাকে আমরা বলবো মালিকের পাওনা মূলধন। ব্যবসা করে যে লাভটা হবে প্রতিষ্ঠানের রেভিনিউ, এটা হচ্ছে আর মানে হচ্ছে রেভিনিউ, রেভিনিউ হচ্ছে কি আয়। অর্থাৎ ব্যবসা করে প্রতিষ্ঠানের যে আয় হলো এটাকে আমরা যোগ করব। আর এক্সপেন্সেস মানে হচ্ছে কি ব্যয়। প্রতিষ্ঠান যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় বা ক্ষতির সম্মুখীন হয় তখন আমরা মানে যে জিনিসটা তার ব্যয় হয় এটা আমরা বিয়োগ করে দিব। আর প্রতিষ্ঠানের মালিক যদি প্রতিষ্ঠান থেকে কিছু টাকা তুলে ফেলে, কোনো কারণে পণ্য উত্তোলন করতে পারে, সে নগদ টাকা তুলতে পারে, এরকম যদি সে কোনো উত্তোলন করে তখন মালিকের পাওনা কমে যাবে স্বাভাবিকভাবেই। কারণ মালিক টাকা দিয়েছিল, ক্যাপিটাল দিয়েছিল, এখন সে তুলে ফেলছে,
সুতরাং কি হবে, তার ইকুইটি মানে মালিকের পাওনাটা কমে যাবে। যদি ব্যয় হয় তাহলে মালিকের পাওনাটা কমে যাবে, কারণ সে প্রতিষ্ঠান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই জন্য তার মালিকের পাওনা কমবে। আর আয় হলে কিন্তু উল্টো হবে, মালিকের পাওনাটা কিন্তু বেড়ে যাবে। তো আজকে আমরা এই 5টা আইটেমই আজকে দেখলাম। আর বাকি যে যে আইটেমগুলি আছে 6 নাম্বার এবং 7 নাম্বার যে আইটেমগুলি আমরা পরবর্তী ক্লাসে এই বিষয়টি টপিকসটি আলোচনা করব। তো আশা করি যে টপিকসগুলি বোঝানো হয়েছে এগুলি তোমরা একটু মনোযোগ দিয়ে পড়বে, এবং কোনো সমস্যা যদি হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাবে, এবং আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে আমি পরবর্তী ভিডিও করতে কিন্তু উৎসাহিত হব। তো তোমরা সবাই ভালো থাকো এই আশায়, এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করো এই প্রত্যাশায় আজকের এই ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।